তার রাজনৈতিক জীবনের বাজিটা ধরেছিলেন, নাকি নিজের কেরিয়ারের সবচেয়ে বড় ভুলটা করে বসলেন, যেখানে সরকার ফেলে দেওয়া ডাল ভাত? কিন্তু সিরিয়াসলি বলুন তো, এটা তো আফগানিস্তান 2.0 হতে যাচ্ছে। আজ আমরা এমন 5টি ভয়ঙ্কর প্রশ্নের উত্তর খুঁজব। কেবল আবেগ আর রাজপথের স্লোগানে রাজনীতি বাদ দিয়ে জামায়াত এখন পুরোপুরি হাঁটছে প্রজ্ঞা, আইন, কূটনীতি এবং অর্থনীতির পথে। কিভাবে এই 5 জন ব্যারিস্টার পুরো বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিচ্ছেন, কি সেই মাস্টার প্ল্যান যা শুনলে আপনিও চমকে যাবেন। অবিশ্বাস্যভাবে বিএনপি সরকারের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে এবং বিএনপি সরকার যেখান থেকে যেখানে আসছে তাতে জামাত ক্ষমতায় আসেনি, কিন্তু জামাতের বিরাট বিজয়। জামাত যেভাবে চেয়েছিল দিন শেষে ঘুরে ফিরে সেটাই হবে, হতে বাধ্য হবে। তবে এটা বিএনপির মাধ্যমে হবে, এটা আরো জামাতের ভালো। প্রমাণ কি চাইতে পারবেন রেজাওয়ানা হাসানের কাছে? সৈয়দ রেজাওয়ানা হাসান উপদেষ্টা সবকিছু ফাঁস করে দিল, চিচিং ফাঁক। তখন পাহাড়টা ফাঁক হয়ে যেত, তারা ভিতরে ঢুকে যেত। এরকম চিচিং ফাঁক করে দিছে। কিভাবে এই নির্বাচনটাকে ওনারা অন্য দলের কাছে দিয়ে দিছে। রাজনীতিতে খেলা কিন্তু জমে গেছে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আমাদের সদ্য বিদায়ী পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন, আর তার এই বিস্ফোরক মন্তব্যের পরেই দেশ জুড়ে রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। গতকালকের বাংলাদেশের সাবেক উপদেষ্টা রেজওয়ানা সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। সেই বক্তব্যের পরে বাংলাদেশের নির্বাচন কেমন হয়েছে, সেই নির্বাচন নিয়ে নতুন কোনো আর শঙ্কা থাকার সুযোগ নেই। নারীদের প্রসঙ্গ কথা বলতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, ঠকিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকেই স্পষ্ট যে জামাত ইসলাম সর্বোচ্চ জনপ্রিয় হওয়ার পরেও 11 দলীয় জোটকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি, ঠকিয়ে দেওয়া হয়েছে। যে রাষ্ট্র তার কৃতি সন্তানদের মূল্যায়ন করতে পারে না, যে জাতি তার শহীদ পরিবারদেরকে সম্মান জানাতে পারে না, সে জাতি কোনোদিন নিজেদের আত্মমর্যাদা উদ্ধার করতে পারবে না। এবারে নির্বাচন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা কিন্তু অবশেষে প্রকাশ পেয়েছে ভাই। হ্যাঁ, সাবেক একজন উপদেষ্টা, মহিলা উপদেষ্টা, এই সুন্দরী মহিলা উপদেষ্টা সব ফাঁস করে দিয়েছে। আর ফাঁস করার পরে কিন্তু আবারও রাজপথে নেমে এসেছে সাধারণ জনতা এবং জামাত ইসলামের সাধারণ কর্মীরা। জামাত ইসলামের সাধারণ কর্মীরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ইসলামী দল জামাত ইসলামকে ভোট দিয়েছে। কেউ বা দাঁড়িপাল্লায়, কেউ বা আবার শাপলাকলি, আবার কেউ বা রিক্সা মার্কায় ভোট দিয়েছে। তাদের উদ্দেশ্য একটাই ছিল যে তারা ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়। কিন্তু সারাদিন ভালোভাবে নির্বাচন হলো, সবকিছু ঠিকঠাক মতো হলো। রাত্রে এসে এই চোরের দলগুলো ইঞ্জিনিয়ারিং করে সবকিছু এলোমেলো করে দিল। তাহলে সাধারণ জনতা যে এত কষ্ট করে একটা ভোট দিল, এত বছর পরে, হাসিনা থাকাকালীন তো কেউ ভোট দিতে পারেনি। বলতে পারেন যে 20 বছর, 17 থেকে 20 বছর পরে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে গেছে। তাও সারাদিন ভালোভাবে ভোট দেওয়ার পরে রাত্রেবেলা চোরের বাচ্চা চোরেরা, ডাকাতের বাচ্চা ডাকাতেরা এই ভোটটা ডাকাতি করছে, এটা সব এলোমেলো করছে। এখন তো সব ফাঁস করে দিচ্ছে। তাহলে এই যে আমি যে একটা ভোট দিলাম আমার পছন্দের প্রার্থীকে, এই তাকে যদি এরকম ভাবে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয় তাহলে আমার কেমনটা লাগবে? তো আমি তো আবার রাজপথে নামবই, তাই না? এরকম ভাবেই কিন্তু সবাই রাজপথে নেমে এসেছে এবং সবাই দাবি করছে ঈদের পরেই এই সরকারের পতন করবে। দর্শক, তাছাড়াও কিন্তু রাজপথ উত্তাল হয়ে উঠেছে এই রেজওয়ানা হাসানের এই বক্তব্যকে কেন্দ্র করে। ইতিমধ্যেই বলতে পারেন যে থলের বিড়াল বের হয়ে এসেছে এবং এই বিড়াল এখন দৌড় পাচ্ছে গোটা বাংলাদেশে, কারে ধরবে কারে খাবে। দর্শক, যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, একটু মনোযোগ সহকারে দেখলেই সকল থলের বিড়াল বের হয়ে আসবে। আপনারা একটু মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখুন, বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনুন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আইন কেমন জানেন? মাকড়সার জালের মতো। হ্যাঁ, মাকড়সার জালের মধ্যে দেখবেন ছোট ছোট পোকামাকড় আটকা পড়বে। মাকড়সার জালে কি কোনো জানোয়ার আটকা পড়বে? না, ওই জানোয়ার মাকড়সার জাল ছ্যাদ করে বাইরে যাবে। তার মানে কি জানেন, এই আইন কানুন সবকিছু গরিবের জন্য, ধনীদের জন্য না। ধনীরা ওই জাল ছিঁড়া বাইরে যেত। কেন কথাগুলো বলতেছি একটুখানি শোনাই। তার সাথে বাংলাদেশে ব্যাংক লুটপাটকারী, ব্যাংক ধ্বংসকারী, কার সাথে এটা শুনতে হবে। বর্তমান যে গভর্নর, তার সাথে বাংলাদেশে ব্যাংক লুটপাটকারী, ব্যাংক ধ্বংসকারী এস আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে শেয়ার রয়েছে। এস আলমের সাথে তার পুরনো বিজনেস, এবং শোনা যাচ্ছে এস আলমই উনাকে ওই চেয়ারে বসাইছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ারে। আচ্ছা, আর কি কি বলছে একটু টাইনা দিয়ে শুনি, এটা অনেক বড়। কোনো একটি ব্যাংকে 1000 কোটি টাকা ইতিমধ্যে সেখানে, মানে উনি ক্ষমতা বসার সঙ্গে সঙ্গে কোনো একটি ব্যাংকে 1000 কোটি টাকা লোন দিছে। গুড। তারপরে আরো কি দেখেন, শুনেন। এবং আরো জানা যায় তার বাবার একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে সে 800 কোটি টাকা লোন দেওয়ার ব্যবস্থা করেছেন। সেজন্য আমি আবারও বলবো, সরকারের উচিত হবে
সরকারের কি উচিত হবে? ওনার ব্যাপারে তদন্ত করা। যাই হোক, দেখেন বাংলাদেশ গভর্নরের পোস্টটা কিন্তু বিশাল বড় পোস্ট। এই যে যমুনাতে যেমন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার ছিলেন না, ওনার জন্য কিন্তু একটা বাড়ি আছে গুলশানে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাড়ি। এই বাড়ির সমস্ত খরচ কিন্তু সরকার চালায়। এখানেও কিন্তু বডিগার্ড, চাপরাশি, রান্না বান্না, মাছ মাংস যা কিছু আসে সব ওই সরকারি টাকায়। সরকারের অনেক টাকা খরচ কিন্তু ওনার পিছনে। কারণ কি জানেন? ওনার সিগনেচার থাকে তো টাকার মধ্যে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আরে বাপ রে বাপ, উনি ঋণ খেলাপি হইলে কি হবে? উনি এস আলমের বন্ধু হইলে কি হবে? ওনার সিগনেচার লাগবে তো এখানে। শোনা যাচ্ছে এস আলম এই নির্বাচনে নাকি প্রচুর টাকা ঢালছে, প্রচুর, 2 হাতে বস্তায় ভৈরা ভৈরা। যাই হোক, এগুলার কোনো প্রমাণ তো আমার কাছে নাই। কে আবার প্রমাণ চাইেন না। প্রমাণ কি চাইতে পারবেন? রেজওয়ানা হাসানের কাছে। সৈয়দ রেজওয়ানা হাসান উপদেষ্টা, ভদ্র মহিলা সবকিছু ফাঁস করে দিল, চিচিং ফাঁক। ওই যে আলিবাবা 40 চোরের গল্প শুনছিলেন আপনারা? তারা কি করতো জানেন? পাহাড়ের ভিতরে থাকতো আর বাইরে আইসা ডাকাতি করতো। কিন্তু পাহাড়ের ভিতরে ঢুকতো কেমনে? ওই পাহাড়ের সামনে আইসা বলতো চিচিং ফাঁক, তখন পাহাড়টা ফাঁক হয়ে যেত, তারা ভিতরে ঢুকে যেত। এরকম চিচিং ফাঁক কইরা দিছে। কিভাবে এই নির্বাচনটাকে ওনারা অন্য দলের কাছে দিয়ে দিছে, নির্বাচনটাকে কিভাবে চিচিং ফাঁক কইরা দিছে সে ব্যাপারে একটা সাক্ষাৎকার দিছে। পুরো সাক্ষাৎকারটা আমি শুনছি ভাই, পুরো সাক্ষাৎকারটা আমি মনোযোগ দেওয়া শুনছি। ওইখানে সাংবাদিক কিন্তু ধীরে ধীরে তাকে ওইদিকে নিয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ওই যে মাজার ভাঙা, বাওয়ালদের উপরে অত্যাচার হইলো, আবার এক মাজার থেকে লাশ উঠায়া আগুন দিয়া পোড়ানো, ওইসব ব্যাপারগুলো আলোচনা করতেছিল। তখন উনি বলতেছিল সেই শক্তিকে তো আমরা মাথা চারা দিয়া উঠতে দেই নাই, তাদের বিপক্ষে ছিলাম আমরা, এটাই উনি বলছে। তখন ওই সাংবাদিক খুব কায়দা করে বলতেছে তাদের একটা অংশ তো বিরোধী দল, মানে জামাতের দিকে ইঙ্গিত করছে। তখন উনি বলতেছে, ভদ্র মহিলা বলতেছে তাদেরকে তো আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নাই, মানে মূল ধারায় আসতে দেই নাই, রুইখা দিছি। এর অর্থ কি জানেন? নির্বাচনে রুইখা দিছি, এটাই তো বোঝা গেল। এখন এটার উত্তর তো ওনাকে দিতেই হবে। উনি তো শপথ করছিল কোন রকম কারো পক্ষে যাবে না, নিরপেক্ষ থাকবে, এই শপথ কইরাই তো ওই চেয়ারে বসছিল। কিন্তু উনি যে কথাটা বললেন, উনি তো নিরপেক্ষ না। এবং জামাত ইসলামে নারীদের কি অবস্থান সেটা নিয়ে উনি খুব চিন্তিত। ওইটা নিয়ে উনি বর্তমানে কাজ করতেছে। কারণ উনি হচ্ছে আসলেই শাহবাগী। অতীতে বোধহয় শাহবাগে ওনার যাওয়া আসা ছিল, কথাবার্তা ওই শাহবাগীদের মতো। এখন উনি যেটা বলছে এটা তো রাজ সাক্ষী হয়ে গেল। জামাত ইসলাম দাবি করছে যে উনি আমাদের রাজ সাক্ষী। এই নির্বাচনটাকে যে এদিক সেদিক করা হয়েছে এটা তো ওনার কথাতেই বোঝা যায়, তাই না ভাই? উনি কেন এই কথা বলবে? কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এখন দেখেন ওনার এই কথায় কিন্তু ডক্টর ইউনূস স্যারও কলঙ্কিত হচ্ছে। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার কি জানতো না ওনার ভিতরে ভিতরে ওনার উপদেষ্টারা যে এসব আকাম কুকাম করতেছিল? এটা কি জানতো ডক্টর ইউনূস স্যার? মনে হয় না জানতো। ওনাকে অন্ধকারে রাইখাই করা হয়েছে, যার জন্য দেখেন না উনি একদম চুপ, বোবা হয়ে গেছে, কোনো কথাবার্তা নাই। উনি যেভাবে স্বপ্ন দেখাইছিল আমাদেরকে, এতে তো ওনার মুখে খই ফুটার কথা, তাই না? নির্বাচনের পর, কারণ গণভোট তো জয়যুক্ত হয়েছে, ওনার মুখে তো খই ফুটার কথা। উনি তো বলছিলেন গণভোটের মাধ্যমেই এই দেশটা নতুন একটা পথ খুঁজে পাবে, নতুন যাত্রা হবে, নতুন একটা বাংলাদেশ হবে। সবই তো চুদলিং পং হয়ে গেল। অবিশ্বাস্যভাবে বিএনপি সরকারের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে এবং বিএনপি সরকার যেখান থেকে যেখানে আসছে তাতে জামাত ক্ষমতায় আসেনি, কিন্তু জামাতের বিরাট বিজয়। জামাত যেভাবে চেয়েছিল দিন শেষে ঘুরে ফিরে সেটাই হবে, হচ্ছে, হতে বাধ্য হবে। তবে এটা বিএনপির মাধ্যমে হবে, এটা আরো জামাতের ভালো। যেমন ব্যাপক সংস্কারের অনেক কিছু একদম সংবিধান বাতিল করে তছনছ করে দেওয়া, জুলাই এবং 71 প্রায় কাছাকাছি নিয়ে যাওয়া, এটা জামাত করলে অনেক সমালোচনা হতো। যেমন জামাত ক্ষমতা এসে জুলাই যোদ্ধাদের ভাতা দিলে বা বাড়িয়ে দিলে প্রশ্ন উঠতো যে না এরা 71কে ছোট করতে হয়। দেখছো জুলাই যোদ্ধা, জুলাইদেরকে আবার যোদ্ধা বলা হবে কেন? এর মানে মুক্তিযুদ্ধের সমান করছে, তারা মুক্তিযুদ্ধের সাথে তুলনা করছে। আবার মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, আবার জুলাই যোদ্ধাদেরও ভাতা দেওয়া হয়, আবার জুলাই এবং মুক্তিযুদ্ধ এই দুইটা একই মন্ত্রণালয়ের অধীনে। তো এর মানে জামাত 71কে ছোট করছে, নানান প্রশ্ন উঠতো। তার চাইতে বরং জামাত যেটা চায় বা যেটা হওয়া উচিত ওইটা বিএনপির মাধ্যমে হোক, তাহলে ভালো। সেই জন্য এবার ক্ষমতায় না এসে এবার জামাতের জন্য ভালো হয়েছে। বিএনপিকে চাপ দিয়ে জামাত যা করতে চেয়েছিল সেটা করিয়ে নিবে, তাহলে বিতর্ক হলো না। এবং নতুন বাংলাদেশ যেটা, যে বাংলাদেশে অনিবার্য বাস্তবতা ঘুরে ফিরে জামাত ক্ষমতায় আসা, সেটাও হবে। দেখেন জুলাই ভিত্তিক বাংলাদেশ হলে অনিবার্যভাবে জামাত ক্ষমতায় আসবে, এবং জুলাই ভিত্তিক বাংলাদেশ এটা বিএনপির হাত ধরেই হতে বাধ্য, নইলে বিএনপি টিকতেই পারবে না। জামাত এনসিপি এই অবস্থা করবে।
বিএনপি ডুয়েল গেম খেলছে, আদালতকে ব্যবহার করছে, সাপলুডু খেলছে এবং তাদের ইশতেহারের আলোকে নানান ছলচাতুরি করার চেষ্টা করছে। যাই করুক না কেন লাভ নেই। বিএনপি দিন শেষে ঘুরে ফিরে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হবে, নইলে ক্ষমতা ছেড়ে চলে দিতে হবে, নইলে আর একটা গণঅভ্যুত্থানের মুখে পড়বে বিএনপি। তো এটা তো জামাতের জন্য ওভারঅল ভালো যে বিএনপি সরকার বাধ্য হয়ে সবকিছু করছে। দেখেন, এরকমই একটা জামাতের স্বপ্নের একটা কাজ, যেটা জামাত করতে গেলেও বরং আরো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো, এটা নীরবে নিবৃত্তি বিএনপির মাধ্যমে হয়ে যাচ্ছে। মজা না? তো এটাই হচ্ছে যে বিএনপি যেটা চেয়েছিল, বিএনপি চেয়েছিল জুলাইকে ভুলিয়ে দিতে, ধীরে ধীরে জুলাই থেকে বেরিয়ে আসতে, কিন্তু এটা পারবে না, তাহলে বিএনপি ক্ষমতায় থাকবে না। যেহেতু বিএনপির প্রধান প্রায়োরিটি ক্ষমতায় টিকে থাকতে হবে, ক্ষমতায় টিকে থাকতে হলে এটা করতে হবে, এই জন্য এটা করবে। ওই যে অনেক কিছুই তো বিএনপি পিছু হচ্ছে, যেমন ডেপুটি স্পিকার 2 জন নিয়োগ করবে করে, এখন না ঠিক আছে বিরোধী দল থেকে একজনই করবে, নাম্বার 1। এরপরে পিলখানা ট্র্যাজেডির নতুন তদন্ত করবে ভারতের নির্দেশে, কিন্তু না, নতুন তদন্ত এখন করবে না বলছে। এরকম অনেক জায়গা থেকেই তো বিএনপি পিছু হচ্ছে। তো দর্শক, গতি প্রকৃতি পাল্টে গেছে। খবর, আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক, এবং যেটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে খুব আন্তরিক। এর মানে আহত জুলাই যোদ্ধাদের তারা নতুন ভাবে তালিকা করবে, করুক, তালিকা সঠিক তালিকা করুক, কোনো সমস্যা নেই। বিএনপির অনেকে নাকি বাদ গেছে, ঠিক আছে, আর এই ডিজিটাল যুগে ভুয়া তালিকা এগুলো টিকে না, এগুলো ধরা পড়ে। সেই 71-এর মুক্তিযুদ্ধের মতো একটা বিষয়, তাতেই ভুয়া মুক্তিযুদ্ধরা সবাই ধরা পড়ছে। এটা যদি আজ থেকে 40 বছর বা 20-25 বছর আগে হতো, তাহলেও ভুয়া তালিকা করে বাঁচা যেত। এখন ভুয়া তালিকা করে এইভাবে বাঁচা যাবে না, ধরা পড়বে, ডিজিটাল যুগ। তো সেখানে জুলাই যোদ্ধাদের তালিকা করে তাদের ভাতা এবং পুনর্বাসন এটা যদি করে, তাহলে জুলাই রাষ্ট্রীয়ভাবে একটা বৈধতা পায়, তাহলে রাজনীতির হবে জুলাই ভিত্তিক। সেখানে 71 বা কি এটা পাস্ট হয়ে যায়। 71 কেউ অস্বীকার করছে না, 71-এর ধারাবাহিকতা 24, কিন্তু 71-এর প্রজন্ম তো নাই, তারা তো সবাই মারা গেছে, প্রায় 2-4 জন আছে, এবং আজ থেকে 5-7 বছর পরেই 71-এর যোদ্ধা এটা পরিচয় দেওয়ার মতো লোক থাকবে না। তখন রাজনীতিতে সব জায়গায় আমি 24-এর যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা, এটা রাজনীতি ডমিনেট করবে। আর এটা যখন রাষ্ট্রীয় ভাতা পায়, রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন হয়, এটা নিয়ে মন্ত্রণালয় থাকে, অধিদপ্তর থাকে, তখন এই পরিচয়টা সামাজিক পরিসরে দেওয়া যায় এবং এর একটা প্রভাব থাকে, সেটা হতে যাচ্ছে। খাদের কিনারা থেকে উঠে এসে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে যে দলটিকে সবাই প্রায় মৃত ভেবেছিল, সেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন জাতীয় সংসদে 68টি আসন নিয়ে সগর্বে প্রধান বিরোধী দলের আসনে বসেছে। কিন্তু চমকের এখানেই শেষ নয়। আগামী 5 বছরের মধ্যে পুরো রাষ্ট্র ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার এক ভয়ঙ্কর সুন্দর মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছে দলটি। আর এই মেগা মাস্টার প্ল্যানের নৈপথ্যের কারিগর হিসেবে কাজ করছেন 5 জন তুখোর, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং চৌকস ব্যারিস্টার। কেবল আবেগ আর রাজপথের স্লোগানে রাজনীতি বাদ দিয়ে জামায়াত এখন পুরোপুরি হাঁটছে প্রজ্ঞা, আইন, কূটনীতি এবং অর্থনীতির পথে। কিভাবে এই 5 জন ব্যারিস্টার পুরো বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিচ্ছেন, কি সেই মাস্টার প্ল্যান যা শুনলে আপনিও চমকে যাবেন। 2024 সালের জুলাই বিপ্লবের কথা সবারই মনে আছে। ছাত্র জনতা রক্ত স্নাত সেই অভ্যুত্থান একটি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। সেই ফ্যাসিবাদের ছাইভস্ম থেকে উঠে এসে অন্তর্বর্তীকালীন সরকারের পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যখন ক্ষমতায়, তখন রাজনৈতিক মাঠে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে জামায়াত ইসলামী। মাত্র 2টি আসন থেকে 68টি আসন নিয়ে তারা এখন প্রধান বিরোধী দল। অনেকেই একে মিরাকেল বললেও এটি আসলে কোনো মিরাকেল নয়, এটি সুনিপুণ এক পরিকল্পনার ফসল। জামায়াত খুব ভালো করেই বুঝতে পেরেছে, আগামী 5 বছর পর যদি ক্ষমতার মূল মসনদে বসতে হয়, তবে পুরনো ধাঁচে রাজনীতি দিয়ে আর চলবে না। রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং বা চক্রান্তের শিকার যেন আর না হতে হয়, সেজন্য পুরো দলকে নতুন রূপে ঢেলে সাজানো হচ্ছে। আর এই ঢেলে সাজানোর প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ওই 5 জন ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ব্যারিস্টার। জামায়াতের হাইকমান্ড এই 5 জনকে অত্যন্ত স্পেশালাইজ 5টি সেক্টরের দায়িত্ব দিয়েছেন। চলুন একে একে চিনে নেওয়া যাক এই 5 কাণ্ডারিকে। প্রথমে আসা যাক ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কথায়। এতদিন যাকে আপনারা টকশো কাঁপানো একজন তুখোর বক্তা হিসেবে চিনতেন, যার আইনি যুক্তি আর বাক্যবাণে প্রতিপক্ষ কুপকাত হতো, তিনি এখন জামায়াতের আইনি লড়াইয়ের প্রধান সেনাপতি। নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং করে যে আসনগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দলটি দাবি করছে, সেগুলো আইনি লড়াইয়ের মাধ্যমে ফিরিয়ে আনার মূল দায়িত্ব এখন তার কাঁধে। ইতিমধ্যে তিনি চমক দেখাতে শুরু করেছেন। জামায়াতে দাবি করা কারচুপি হওয়া 32টি আসনের ফলাফল নিয়ে একের পর এক হাইকোর্টে মামলা করছেন তিনি। এর সুফলও মিলতে শুরু করেছে। ঢাকা 6 আসনে ইশরাক হোসেন, ঢাকা 7 আসনে জামায়াতের এনায়েতুল্লাহ এবং গাইবান্ধার একটি আসনের ফলাফল পুনরায় গণনার জন্য তার করা আর্জিতে হাইকোর্ট নতুন করে নির্দেশ দিয়েছেন। এমনকি ব্যালট পেপার সংরক্ষণের কঠোর নির্দেশও আদায় করেছিলেন। সোজা কথায় আইনি কাঠামোর ভেতর দিয়ে ফ্যাসিবাদের শেষ ভূতগুলোকে বিতাড়িত করার বিশাল দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। দ্বিতীয়জন হলেন ব্যারিস্টার শিশির মনির।
তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা হয়তো জামায়াতে আগামী দিনের রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর অংশ। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় নিয়ে বিএনপি সরকার যে রাজনৈতিক চতুরতা করছে তার আইনি ও রাজনৈতিক অবসান ঘটানোর দায়িত্ব পেয়েছেন তিনি। অনেকেই আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই জুলাই সনদ বাতিলের পাঁয়তারা করছে। শিশির মনির এই জায়গায় জামায়াতের আইনি ঢাল হিসেবে কাজ করছেন। এর পাশাপাশি তার কাঁধে রয়েছে আরেকটি বিশাল দায়িত্ব, ছায়া সংসদ বা শ্যাডো পার্লামেন্ট গঠন করা। এটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ছায়া সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের প্রতিটি ভুল পলিসি ধরে ধরে তার কাউন্টার পলিসি বা বিকল্প নীতি জাতির সামনে উপস্থাপন করবে এই ছায়া সংসদ। আর এর নেতৃত্ব দেবেন শিশির মনির। এটি আগামী নির্বাচনের জন্য জামায়াতের এক শক্তিশালী ইস্তেহার হিসেবে কাজ করবে। দর্শক, রাজনীতির ভেতরের এমন সব গভীর বিশ্লেষণ এবং অজানা তথ্য সবার আগে নির্ভুলভাবে জানতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন ফিরে যাই আমাদের মূল আলোচনায়। তৃতীয় কাণ্ডারির নাম ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান। তাকে মূলত দেওয়া হয়েছে পররাষ্ট্র ও অর্থনীতির গুরু দায়িত্ব। অনেকটা ডক্টর শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টার মতোই কাজ করছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে জামায়াতের কূটনৈতিক সম্পর্ক মজবুত করা এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করার কাজটি তিনি করছেন। তবে তার দায়িত্ব কেবল কূটনীতিতেই সীমাবদ্ধ নেই। দেশের অর্থনীতি নিয়ে এক বিশাল মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছেন তিনি। সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আনার বিষয়ে কাজ শুরু করেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং নগদে একটি বিশাল বিদেশি বিনিয়োগ আনার কাজ ইতিমধ্যে তিনি সম্পন্ন করে ফেলেছেন। তার এই অর্থনৈতিক প্রজ্ঞার পেছনে রয়েছে পারিবারিক ঐতিহ্য। তার বাবা শহীদ মীর কাশেম আলী ছিলেন এই দেশের শীর্ষ উদ্যোক্তাদের একজন, যার হাত ধরে গড়ে উঠেছিল ইবনে সিনা ট্রাস্ট এবং ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠান। বাবার সেই অর্থনৈতিক দূরদর্শিতাই যেন আজ ব্যারিস্টার আরমানের মাধ্যমে দেশের কাজে লাগছে। আমাদের তালিকার চতুর্থ ব্যারিস্টার হলেন নজিবুল্লাহ মোমেন। তাকে দেওয়া হয়েছে জাতীয় সংসদের ভেতরে জামায়াতের রাজনীতির কন্ট্রোল প্যানেলের দায়িত্ব। তিনি সরাসরি সংসদীয় রাজনীতি নিয়ে কাজ করবেন। তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো জামায়াত ইসলামী তাকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বসানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যদি সত্যি এমনটা ঘটে তবে তা হবে জামায়াতের জন্য এক বিশাল রাজনৈতিক বিজয়। একজন তরুণ উচ্চশিক্ষিত ব্যারিস্টার যখন ডেপুটি স্পিকারের চেয়ারে বসে সংসদ পরিচালনা করবেন, তখন পুরো দেশবাসী জামায়াতের একটি সম্পূর্ণ নতুন, আধুনিক এবং স্মার্ট চেহারা দেখতে পাবে। এছাড়া শুধু সংসদ নয়, স্থানীয় সরকার বা লোকাল গভর্নেন্স নিয়ে কাজ করা এবং তৃণমূলের জনপ্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় কাঠামো সমন্বয় করার বিশেষ অ্যাসাইনমেন্টও তাকে দেওয়া হয়েছে। সবশেষ এবং পঞ্চম জন হলেন সাবেক তুখোড় ছাত্রনেতা ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী। রাজপথে লড়াকু এই নেতাকে এবার দেওয়া হয়েছে অত্যন্ত টেকনিক্যাল এবং বুদ্ধিভিত্তিক এক দায়িত্ব। জামায়াতের যে 68 জন এমপি এবার সংসদে গেছেন, তাদের অনেকেই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। এই নবীন সংসদ সদস্যদের আইন প্রণয়ন, বিল পাসের প্রক্রিয়া, সংসদীয় স্থায়ী কমিটির কাজ শেখানো এবং সর্বোপরি সংসদের স্পিকারের সামনে অত্যন্ত যুক্তি নির্ভর ও স্মার্টলি কথা বলার শিল্প শেখানোর দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার সালেহীকে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।